আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পুষ্টি নিবেদিত চলমান দেখার জন্য। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশন এবং এটি আমাদের নিয়মিত আয়োজন। আমরা সপ্তাহে 5 দিন আপনাদের সামনে অনুষ্ঠানটি করি এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা করা হচ্ছে। বিরোধী দল বলছে যে সরকার আসলে সব জায়গাতে দলীয়করণ করছেন এবং দলের কোটায় সবাইকে নির্বাচিত করছেন। অন্যদিকে যারা জুলাই আন্দোলন করেছেন তারা কিন্তু নিজেদের জন্য কোটা চাইছেন এবং বিভিন্ন জায়গাতে এরকম ঘোষণা দেওয়া হচ্ছে, যেমন বিমানে 50% কম খরচে তারা ভ্রমণ করতে পারবেন অথবা বিভিন্ন জায়গায় তারা ডিসকাউন্ট পাবেন। এই ধরনের নানান সুবিধাদি বলা হচ্ছে বক্তৃতা অথবা বিভিন্ন জায়গাতে। তাহলে যে প্রতিশ্রুতি ছিল যে বাংলাদেশে একটি মেধাভিত্তিক সমাজ তৈরি হবে এবং কোনো জায়গাতেই অপ্রয়োজনীয় কোনো কোটা থাকবে না এবং মেধার ভিত্তিতে সর্বত্র মানুষের নিয়োগ থেকে শুরু করে যা কিছু সুযোগ সুবিধা সব দেওয়া হবে, সেই প্রতিশ্রুতি কোথায় গেল? এই কারণে আজকের বিষয় হচ্ছে কোটা না মেধা। এবং এই নিয়ে কথা বলতে আমাদের এখানে উপস্থিত রয়েছেন রাশেদ খান, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, এবং রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, তিনি জামায়াত ইসলামের একজন নেতা, যদিও তিনি বলেন যে তিনি নেতা নন, তিনি সদস্য। আমরা রাশেদ খান, আপনাকে দিয়ে শুরু করি। কোটা বিরোধী আন্দোলনে আপনি অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছেন। সেই সময় যে কোটা বিরোধী আন্দোলন, সেইখান থেকে ছাত্রদের একটি ঐক্য তৈরি হলো। ডাকসুতে নির্বাচনে দেখা গেল যে সেই কোটা বিরোধী আন্দোলনের যে জনপ্রিয়তা সেটি কাজে লাগলো এবং নুরুল হক নূর নির্বাচিত হলেন। দেশে একটি নতুন রাজনৈতিক দলও তৈরি হয়েছিল আপনাদের মাধ্যমে এবং তারপরে এই আন্দোলন দানা বাঁধতে বাঁধতে একসময় কোটা না মেধা এই স্লোগানের ভিত্তিতে শেখ হাসিনা সরকারের পতনও হয়েছে। কিন্তু তারপরে আমরা এখন দেখতে পাচ্ছি, অভিযোগ উঠছে যে রাজনৈতিক দল হিসেবে বিএনপি সব জায়গাতে নিজের লোককে নিয়োগ করছে। স্বাস্থ্য ব্যবস্থায়, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গাতে পদ পদায়নের ক্ষেত্রে অথবা নিয়োগের ক্ষেত্রে বিএনপির সঙ্গে সংশ্লিষ্টতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই কথা কি সত্য? সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার 18 মাস দায়িত্ব পালন করেছে। তারা যে কথা সবসময় বলতো যে আমরা ক্ষমতায় না, আমরা দায়িত্বে। এখন কি দায়িত্ব তারা পালন করলো? ঢাকা উত্তরের প্রশাসক, তিনি ছিলেন জাতীয় নাগরিক কমিটির নেতা। তো এই যে জাতীয় নাগরিক কমিটির নেতা, তিনি উত্তরের প্রশাসক হলেন, এটি কি আসলে দলীয়করণ না? এখন আপনি একটা জিনিস করলে সেটা সমস্যা না। আর বিএনপি যদি তার বিশ্বস্ত মানুষ রাষ্ট্র পরিচালনার স্বার্থে দায়িত্ব দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি বলবেন দলীয়করণ। এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে বিএনপি, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে। সুতরাং বিএনপি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, নানান ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য সেই সিদ্ধান্ত অবশ্যই বিএনপি নেওয়ার এখতিয়ার রাখে। দেখেন, আমেরিকাতে সরকার বদলের সাথে সাথে প্রশাসন বদলে যায়। হ্যাঁ, একটা সেট আপ থাকে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বদলে যায় এবং প্রশাসন না বদলালে তারা মনে করে যে তারা দেশ চালাতে পারবে না। ঠিক দীর্ঘ প্রায় 20 বছর পরে বিএনপি এদেশের জনগণের ভোটে দায়িত্ব পেয়েছে। আমরা দেখেছি যে 16 বছরে প্রশাসনকে কিভাবে আওয়ামীকরণ করা হয়েছিল। আমরা ধরে নিয়েছিলাম যে ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব পাওয়ার পরে এই প্রশাসনকে তারা আসলে ঢেলে সাজাবে, কিন্তু ওই সময় উপদেষ্টাদের মুখের বাণী ছিল এরকম, যদি আমরা এই আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদেরকে সরিয়ে দিই, সেক্ষেত্রে যারা বিএনপি মানা রয়েছে, যেহেতু বিএনপি অতীতে ক্ষমতায় ছিল, সুতরাং প্রশাসনে বিএনপির অনেক মানুষ রয়েছে, তারাই মূলত সামনের দিকে চলে আসবে। সেক্ষেত্রে যে নতুন দল গঠন করে আগামীতে ক্ষমতায় যাওয়া, সেই মিশনটা আসলে সফল হবে না। আচ্ছা, আরেকটি প্রশ্ন, এই যে ক্ষমতায় থেকে দল গঠন করা, দল গঠনের পিছন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে আরও কতিপয় উপদেষ্টার সহযোগিতা, এইটা কি আসলে দলীয়করণ না? একটা পার্টি ছাত্ররা গঠন করবে, কোন ছাত্ররা? ছাত্রদের একটি অংশ। সেই পার্টি গঠনে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শুভকামনা ব্যক্ত করলেন এবং নিবন্ধন নাই, জনসমর্থন নাই, জনগণ নাই, কর্মী নাই,
মানে অল্প কয়েকজন মিলে একটা দল গঠন করলো, তাদেরকে ৩ নম্বর দল হিসেবে জাতিসংঘে নিয়ে গেল। এগুলো কি দলীয়করণ না? বিএনপি যে কাজটা করেছে, আপনি হয়তো কর্পোরেশনের কথা বলেন, বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়েছে। দেখেন, আমার কাছে মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা ত্যাগী, যোগ্য, শিক্ষিত, এবং আমি মনে করি যে একটা বছর গেলেই বোঝা যাবে যে এই মানুষগুলো সফল নাকি ব্যর্থ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন নাকি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ তাদের মেয়াদ শেষ হওয়ার আগে বা অন্তত 6 মাস তারা কি করছে এগুলো পর্যবেক্ষণ না করে এখনই আসলে মন্তব্য করা আসলে অত্যন্ত কঠিন। আমি সর্বশেষ বলি যে এনসিপি যে দলীয়করণটা করেছিল, নিজেদের লোক নাই, জনবল নাই, জামাতের লোকগুলো ধার করে ভিসি নিয়োগ দিয়েছিল, ডিসি নিয়োগ দিয়েছিল। যুগান্তর সহ অসংখ্য গণমাধ্যমে নিউজ হয়েছিল কিভাবে হাসনাত এবং সার্জিস এই ডিসি নিয়োগের প্রক্রিয়ার সাথে জড়িত ছিল, এবং তাদের নিয়োজিত একজন তানভীর, যিনি এই মুহূর্তে জেলে রয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং এনসিপি তাকে বহিষ্কার করেছে। আমি প্রশাসনের প্রতি আজকের এই অনুষ্ঠান থেকে আহ্বান রাখতে চাই, এই যে হাসনাত এবং সার্জিস যে ডিসি নিয়োগের কেলেঙ্কারির সাথে জড়িয়ে পড়লো এই গাজী সালাউদ্দিন তানভীরের মাধ্যমে, সে তো এখন জেলে রয়েছে। আমি মনে করি তাকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা উচিত। আমি যতটুকু জানতাম যে দুদকের যিনি চেয়ারম্যান ছিলেন তার কাছে হাসনাত এবং সার্জিস গিয়েছিল, সাক্ষাৎ করেছিল গণমাধ্যমকে না জানিয়ে, এবং পরবর্তীতে গণমাধ্যমে এ সংক্রান্ত নিউজ হয়েছিল। হাসনাত সার্জিস সে সময় বলে, গণমাধ্যমের মুখোমুখি এক প্রকার বাধ্য হয়ে তারা হয়েছিল, সে সময় বলে যে বিশেষ একটা অভিযোগ দেওয়ার জন্য এসেছিলাম। এখনো পর্যন্ত আমরা কি জানি যে কি অভিযোগ দিয়েছিল? তার মানে কি, আমি যতটুকু তথ্য পেয়েছিলাম মূলত এই গাজী সালাউদ্দিন তানভীরকে রক্ষা করার জন্য, যাতে করে দুদক তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছিল সেক্ষেত্রে যাতে ক্লিন সার্টিফিকেট দেয়, সেটি কিন্তু হয়েছে। দুদকের চেয়ারম্যান পদত্যাগ করার আগে তাদেরকে ক্লিন সার্টিফিকেট দিয়ে গেছে। কখন? বিএনপি সবেমাত্র ক্ষমতায় গিয়েছে বা দায়িত্ব নিয়েছে, দুদকের চেয়ারম্যান তখনও পর্যন্ত বহাল ছিল, অর্থাৎ তিনি চেয়ারম্যান থাকা অবস্থায় যে সার্টিফিকেটটা তৈরি করেছিল সেই সার্টিফিকেটকে দেখিয়ে এখন বলা হয় যে গাজী সালাউদ্দিন তানভীর কোনো অপরাধ করে নাই। দেখেন, এনসিপি যে দলীয়করণটা করেছিল, আমার কাছে মনে হয় এনসিপি যদি 5টা বছর ক্ষমতায় থাকতে পারতো তাহলে দলীয়করণের ক্ষেত্রে আওয়ামী লীগকে হার মানাতো না। কিন্তু রাশিদ খান, এনসিপি কি ক্ষমতায় ছিল? আপনি একটা কথা বলেছেন যে এই দলের কোনো সমর্থন নাই, কর্মী নাই, কোনো ভিত্তি নাই, এরকম একটা বলেছেন। কিন্তু তারা তো আসন পেয়েছে 6টা, আবার তারা হুইপের পদ পেয়েছে। তারপরে এই দলটা যদি তৃতীয় দল নাও হয়ে থাকে, মাননীয় প্রধানমন্ত্রী নাহিদের বাড়িতে গিয়েছেন, তো এটা বিরাট গুরুত্ব দিয়েছেন। এটা যদি তৃতীয় দল না হয় তাহলে নাহিদের বাড়িতে উনি গেলেনই বা কেন? এই বাস্তবতা আপনিও বোঝেন, আমিও বুঝি, বাংলাদেশের মানুষও বোঝে। হ্যাঁ, এনসিপির একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, কিন্তু সেই সম্ভাবনাকে তারা কাজে লাগায়নি। থানা থেকে কোনো একজন এমপি, বর্তমানে এমপি হয়েছে হান্নান মাসুদ, তিনি চাঁদাবাজদেরকে ছাড়িয়ে এনেছেন। নাহিদের যিনি পিও ছিলেন তার বিরুদ্ধে নগদের কেলেঙ্কারি, আসিফ মাহমুদের যিনি এপিএস ছিলেন তার বিরুদ্ধে শত শত অভিযোগ, এমনকি আসিফ মাহমুদ নিজেও তিনি বেসরকারি সফরে তিনি দুবাই গিয়েছিলেন, সরকারের উপদেষ্টা থাকাকালীন সময়ে এইভাবে দুবাই যাওয়া যায় কি না, এবং সেখানে তিনি কেন গিয়েছিলেন সেটি নিয়ে আমি মনে করি তদন্ত হওয়া দরকার। আর এনসিপি জনসমর্থন বা কর্মী নাই করছেন না কেন? আপনারা তো সরকারি দল। সেই প্রসঙ্গে আসবো। শোনেন, এনসিপি জনসমর্থন বা কর্মী নাই সেই বিষয়ে যদি বলি, যদি জনসমর্থন বা কর্মী থাকতো যারা নিজেদেরকে মনে করে যে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা প্রধান বিরোধী দল হবে, এরপরে তারা ক্ষমতায় যাবে, আচ্ছা, নিজেদের এত সম্ভাবনা থাকলে তারা কি জামাতের সাথে গিয়ে জোট করে? হ্যাঁ, এনসিপি যে 6টা আসন পেয়েছে এটা জামাতের কৃপাই, তাদের নিজস্ব ভোট ব্যাংক বা নিজস্ব আসলে সক্ষমতা এই 6টা আসন পায়নি। এই জন্য আমি বলি, এই যে বিরোধী দলের যে 7টা আসন এটা জামাতের আসন, এটা এনসিপির কোনো আসন না। এবং এনসিপিতে যে সকল তরুণরা যুক্ত হয়েছিল ডাক্তার জারাদের মতন, তারা পরবর্তীতে জামাতের সাথে যাওয়ার কারণে তারা দল ছেড়ে চলে গেছে। অর্থাৎ এনসিপি এখন জামাতের একটি শিশু সংগঠনে পরিণত হয়েছে, যেহেতু বড় হইতে পারে না। এবং জামাতের সেক্রেটারি জেনারেল নিজেই বলেছিল যে বাপের থেকে বাড়তেছেও না, বাপের থেকে আসলে এনসিপি এখন বড় হইতে চায় না, বাপকে জামাত, তাই না? আমরা তাকে কয়েকদিন আগে নাহিদকে সালাম দেওয়া শেখাতেও দেখেছি, এবং এনসিপির একজন নেত্রী আমাকে বলেছেন যে সাবধানে কথা বলতে, কারণ এনসিপি ভবিষ্যতে ক্ষমতায় যাবে। ফলে এখন যেন প্রশংসা সব করতে থাকি, যাতে করে ভবিষ্যতে ক্ষমতায় তারা যাবে, এটা আমাকে একটু ভয় লাগছে। এনসিপি এই মুহূর্তে বাংলাদেশে এনসিপি সেটা আপনার সঙ্গে আমি যে আলোচনা সেখানে আবার ফিরবো। তবে এই বিষয়গুলি ঘটছে, এবং ঘটছে বলে আমরা আসলে এই প্রশ্নটা করছি যে কোটার
বিরুদ্ধে কথা বলে শেষ পর্যন্ত কিন্তু কোটার পক্ষে এটা চলে নিয়ে আমি এক গিয়েছে মিনিট সবাই। সুযোগ চাই। আমি আপনার কাছে আসবো। আচ্ছা। আখতারুজ্জামান সাহেব, আমি আপনার কাছে আসি। জনাব মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, আপনি বলেন যে একটা অভিযোগ এসেছে যে বিএনপি দলীয়করণ করছে, কোনো কোনো ক্ষেত্রে দলীয়করণের বেলায় উপযুক্ত লোক নিয়োগও দিতে পারছে না, এই কারণে যে সেই সব ক্ষেত্রে উপযুক্ত লোকের অভাব তাদের দলে রয়েছে। এই কথা কি আসলে সত্য বলে আপনি মনে করেন, যে এখন আসলে দলীয়করণের সংস্কৃতি আগের মতোই আবার চালু হয়ে গিয়েছে? কিছু কিছু জায়গায় যে হয় নাই তা নয়, বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থায় প্রমোশনের ক্ষেত্রে আমরা দেখছি যে অনেকের প্রমোশন রহিত করা হয়েছে, অনেককে এমনভাবে প্রমোশন দেওয়া হয়েছে যেটা আবার নিয়মের মধ্যে পড়ে না। কিন্তু এইগুলি আমরা অতীতে হতে দেখেছি। তো এটা কি আসলে আমাদের রাজনীতির স্বাভাবিকতা, অথবা আসলেই দলীয়করণ হচ্ছে? ধন্যবাদ আপনাকে আবারও আমাকে দাওয়াত দেওয়ার জন্য আপনার অনুষ্ঠানে। দলীয় এবং দলীয় প্রভাব, এটি তো রাজনীতি। একটি রাজনৈতিক দল কেন দল করে? সে তার নিজের প্রভাব বলয় তৈরি করে প্রশাসনটা চালিয়ে জনগণের কল্যাণ নিশ্চিত করবে। এটি কিন্তু রাজনৈতিক দল আদর্শ। আজকে বিএনপি যদি কোনো তার দলীয় লোকদেরকে পদায়ন করে কোথাও দেয়, এটা তো অতি স্বাভাবিক। এখানে একটা আপনি কথা বলেছেন যে জিনিসটা হলো দেখার বিষয়, যে বিএনপি যদি অযোগ্য লোককে দেয়, সেটার জন্য শুধু দেশ সাফার করবে না, বিএনপি নিজেও সাফার করবে, নিজেও ক্ষতিগ্রস্ত হবে। এখানে যোগ্য অযোগ্যটা পরিমাপি দেখতে হবে। এখানে কোনো সরকারের, কোনো প্রশাসনের বা ইভেন সরকার মন্ত্রী পরিষদের কারো অযোগ্য লোককে কোথাও বসানোটা ন্যায়সঙ্গত হবে না এবং মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। তারা দলীয় লোক বসাইতে পারে। আর কোটার ব্যাপারে তো রাশেদ সাহেব জানে যে আমি তখন কোটা আন্দোলন তুঙ্গে, তখনও রাশেদ সাহেবের সঙ্গে বিরোধিতা করেছি যে আমি কোটা আন্দোলনে, হ্যাঁ কানাডাতে টক কানাডা ছিল, সেখানে হাসনাত আব্দুল্লাহ ছিল, সেও ছিল সম্ভবত, আমার খেয়াল ছিল। নেই। হ্যাঁ, আমি স্পষ্ট বলছি, আমি কোটা বিরোধী আন্দোলন সমর্থন করি না, কারণ আমি কোটা চাই, কোটা আমার দরকার। আজকে আমি কোটা চাই, জুলাই যোদ্ধাদের জন্য কোটা চাই, জুলাই যারা আহত হয়েছে তারা কোটা চাই, তাদের জন্য আমি এই যে 50% বিমান ভাড়া মাফ করে দেবো, আমি এটার পক্ষে, আমি চাই। কারণ প্রতিটা সময়ে যদি মানুষ একটা বিশেষ সুবিধা না পায়, তাহলে মানুষ ত্যাগ স্বীকার করতে আসবে কেন? মানুষ সংগ্রামে আসবে কেন? তাছাড়া আমাদের দেশে পঙ্গু মানুষ রয়ে গেছে, যুদ্ধাহত রয়ে গেছে, বিভিন্ন অবহেলিত জনগণ রয়ে গেছে, কম শিক্ষিত এলাকা রয়ে গেছে, পশ্চাৎপদ এলাকা রয়ে গেছে, তাদেরকে অনেক নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়ে গেছে যারা সমভাবে উন্নতি হয় না, শিক্ষিত হয় না, যোগ্য হয় নাই, তাদেরকে কোটা দিতে হবে। এইটাতে আমি ছিলাম, তখনও বলছে মুক্তিযোদ্ধার কোটা আমি বন্ধ করার পক্ষে নই। যাই হোক, আজকে যে জিনিসটা আসছে, যে ইস্যুটা আপনি নিয়ে আসছেন, বা এনসিপি ভার্সেস বলা হচ্ছে, এনসিপি একটা কামিং আপ পলিটিক্যাল পার্টি। আমরা যারা পুরনো দল আছি, যারা বড় দল আছি, যেমন আমরা যখন রাশেদ সাহেবরা যখন দল করেছে, আমরা তাদের স্বাগত জানিয়েছি, আমরা তাদের প্রত্যাশা করেছি হ্যাঁ তারা আসুক, নতুন প্রজন্ম আসুক। আমরা তো বিকল্প রাজনীতি করার জন্য, তৃতীয় ধারা রাজনীতি করার জন্য গত 20 বছর ধরে বলে আসতেছি। আপনি যদি তুষার সাহেব খেয়াল করে দেখেন, সেই কবে থেকে আমরা একটা তৃতীয় রাজনীতির শক্তি উত্থান হোক, এটা আমরা চেয়ে আসছি, আমরা সে প্রত্যাশা করেছি, আমরা বলেছি, বিএনপিও চেয়েছে, আওয়ামী লীগও চেয়েছে যে একটা তৃতীয় ধারা রাজনীতি বাংলাদেশে তৈরি হোক, নাহলে এটা 2 পার্টি সিস্টেম হয়ে যাচ্ছে, এখানে মাল্টি পার্টি সিস্টেম থাকতেছে না। আমরা তাদেরকেও স্বাগত জানিয়েছি। এখনো আমি মনে করি বিএনপির, মানে উচিত বলবো না, বিএনপি ছোট দলকে অনুপ্রাণিত করাটা বড় রাজনৈতিক দলের একটা উদার্যতা হবে। তারা চাইবে এনসিপি লোকদেরকে আমরা, তারা তো ছোট, তারা ভুল করতে পারে, অপরাধ করতে পারে, কিন্তু সেটাকে এত হাইলাইট করার দরকার তো নাই। তাদেরকে আমাদের আগামী দিনে প্রতিপক্ষ ভাবার দরকার তো নাই। যা এনসিপি কবে ক্ষমতায় আসবে, কবে বিরোধী দল হবে, কবে বিএনপিতে ক্ষমতা নিয়ে যাবে, এইটা যদি আমরা বড় দল ভাবার শুরু করি এখনই, এটা ঠিক হবে না। আপনার কাছে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি বলছেন যে আপনি কোটা চান, যে 50% ফ্রি দেওয়া কিংবা অন্যান্য বিভিন্ন জায়গাতে সুবিধা দাও, সেখানে একটা কথা বলেছেন যে মানুষ যদি এগুলো না পায় তাহলে আন্দোলন করবে কেন? তো তাহলে কি মানুষ নিজের স্বার্থ উদ্ধার করার জন্য আন্দোলন করে, নাকি প্রকৃত অর্থে সে যে কথাটা বলেছিল, যে নীতির ভিত্তিতে আন্দোলন করেছিল, সে নীতি বা আদর্শ বাস্তবায়ন করার জন্য আন্দোলন করে? আন্দোলনের শুরুতে বলা হয়েছিল কোটা না মেধা, কিন্তু এখন যারা প্রাণ দিল দেখা গেল যে মেধাহীন হলেও কে কার ভাই, কে কার বোন, কে কার আত্মীয়, সেই হিসাবে বিভিন্ন সরকারি পদ, এইটা সেটা নানান কিছু নিচ্ছে।
দিচ্ছে। একদম সহজ ভাষায় সরাসরি বলা যেতে পারে শহীদ ওসমান হাদির ভাই একটা পররাষ্ট্র দপ্তরের একটি বড় পদে নিয়োগ পেয়েছেন। উনি কি আসলে পররাষ্ট্র দপ্তরের বড় পদে নিয়োগ পাওয়ার জন্য যথেষ্ট উপযুক্ত ব্যক্তি ছিলেন, বা তার সে অভিজ্ঞতা ছিল? ন্যূনতম উপযুক্ত তো কারো ভাই হলেই কি আপনি সেই নিয়োগটা পেতে এখন পারেন? এই এবং জিনিস- ওসমান হাদি কিন্তু আন্দোলনে প্রাণ দেন নাই, পরবর্তীতে আততায়ীর হাতে নিহত হয়েছেন। কারণ আপনি পুরো বিষয়টা যেটা বলছেন, এখন যদি কোনো জুলাই যোদ্ধা কোনো আততায়ীর হাতে নিহত হয়, তাহলে কি তাকে পুরস্কৃত করতে হবে? আমি তো যে কোনো মানুষকে পুরস্কৃত করার জন্য সুপারিশ করব। আমি আপনাকে পুরস্কৃত করার সুপারিশ করব। যিনি পুরস্কার দিবেন তিনি যাচাই বাছাই করে দেখবেন পুরস্কারটা দেওয়া যায় কিনা। আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি প্রতিটা মানুষের সাহায্য করার চেষ্টা করব। তার যোগ্যতা আছে কিনা বড় কথা না, আমি চাকরির জন্য সুপারিশ করব। আমরা যখন সুপারিশ করি তখন দেখি না তার যোগ্যতা আছে কিনা, পরীক্ষা নেই না, তাকে আমরা 2 মাইল দৌড়াই না, তার সার্টিফিকেট দেখি না। আমাদের কাছে যখন আসে আমরা সুপারিশ করি, কারণ আমরা চাই একটা মানুষের সুবিধা দান করতে পারি। ইউনূস সাহেবের কিন্তু সরকারের যিনি সময়- নিয়োগ দিবেন তার দায়িত্ব। তো যিনি নিয়োগ দিলেন ইউনূস সাহেবের সরকারের সময় এমন ব্যক্তিকে আমরা নিয়োজিত হতে দেখেছি যে ভালো করে ইংরেজি বলতেও পারে না, লিখতেও পারে না, কিন্তু যেখানে সবচেয়ে বেশি ইংরেজি ব্যবহার করতে হবে সেরকম জায়গাতে সে দায়িত্ব পেয়েছে। সেই দায়িত্ব ছিল ডক্টর ইউনূসের। সেটা ডক্টর ইউনূস দায়ী। ডক্টর ইউনূস এই সমস্ত অপকর্ম করে গেছে বলেই তো সে 5 বছরের জন্য ক্ষমতায় আইসা 2 বছর টিকতে পারে নাই। এই যে ভাই চমৎকার কথা বলেছে, যে কথা আমি তো বলি। আমরা আমি আমরা যদি এখন একটা বিরতিতে যাব, বিরতির পর রাশেদ খান আপনার কাছে আসবো। আমরা পুষ্টি নিবেদিত চলমান অনুষ্ঠানে এখন একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা ফিরে আসবো। আমরা কথা বলছি আসলে যে যোগ্যতা থাকলে তিনি দলীয় অথবা নির্দলীয় যেই হন না কেন তিনি বিভিন্ন পদে যেতে পারেন, কিন্তু শুধু দলীয় ব্যক্তি সেই কারণেই তিনি যোগ্য, অথবা তার চাইতে অধিকতর যোগ্য লোককে বাইরে রেখে দলীয় বলেই তাকে অধিকতর যোগ্য মনে করা, এই প্রক্রিয়াটি কি আসলে ঠিক? অথবা যারা কোটা না মেধা এই কথা বলে আন্দোলন করলো তারা নিজেদের জন্য কেন এত কোটা চাইছে? বিরতির পর ফিরে এলাম। চলমান অনুষ্ঠানে নিবেদন করছে পুষ্টি। আমরা রাশেদ খান আপনার কাছে আবার ফিরতে চাই। এই যে বিভিন্ন সময়ে পুরস্কার কিংবা উপঢৌকন হিসেবে লোকজনকে পদ দেওয়া, আত্মীয় প্রাণ দিয়েছে সেই জন্য তার কম যোগ্য আত্মীয়কে বিভিন্ন ধরনের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা, সেই ক্ষতিপূরণ তো অর্থে হতে পারে, কিন্তু রাষ্ট্রীয় দায়িত্ব দিয়ে দিলে বা সরকারি দায়িত্ব দিয়ে দিলে সেখানে তো তিনি যদি উপযুক্ত না হন তাহলে তো ভাইয়ের বদলে আসন পেলেন, কিন্তু সেই পদ দিয়ে তো মানুষের উপকার হবে না, কারণ তিনি তো প্রকৃত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন না। তো কারো আত্মীয় স্বজন নিহত হওয়া বা আহত হওয়া কি তাদের একটা যোগ্যতা তৈরি করে দেয় কাজের জন্য বা ওই পদের জন্য একটা দাবি তৈরি করে দেয়? তাহলে কি সকলে আহত নিহত হবেন? দেখেন, বাংলাদেশে যেটি হয় যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এরকম চাকরি বাকরি দেওয়া হয় আর কি। শহীদ ওসমান হাদির ক্ষেত্রেও এ ধরনের ঘটনা ঘটেছে, তার ভাইকে চাকরি দেওয়া। যদিও তাকে কয়েক কোটি টাকা ক্ষতিপূরণ কিংবা না, ধরেন বাড়ি যদিও আমি গাড়ি এটি যে কোনো সমালোচনা কিছু করছি দেওয়া না, যেত, কিন্তু কিন্তু এই পদ ধরনের কেন? ঘটনা ঘটেছে মূলত ওই সময়কার বাস্তবতায় পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। এর আগেও এ ধরনের অসংখ্য ঘটনা ঘটেছে, যেটা শেখ হাসিনা রেজিমের সময় আমরা দেখেছি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো আসলে সংস্কারের জন্য এসেছিল। যে প্রথা বাংলাদেশে ছিল সেই প্রথার বিরুদ্ধে তিনি একটা নতুন কিছু দাঁড় করাবেন সেই লক্ষ্যে। আমাদের মেজর আক্তার ভাই যেটি বলছিলেন যে সে তো 5 বছরের জন্য ক্ষমতায় এসে 2 বছরও টিকতে পারল না। দেখেন, আমরা যতটুকু শুনেছি যে সেই 1/11 সময় তাকে নাকি বলা হয়েছিল যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন। তিনি জিজ্ঞেস করেছিলেন কয় মাস, তাকে বলা হয়েছিল 3 মাস। তিনি বলেছিলেন না, 3 মাসের জন্য আমি আসব না। এইবারও নাকি একই ধরনের প্রশ্ন তিনি করেছিলেন যে কয় মাস, তাকে বলা হয়েছিল আনলিমিটেড। এখন এই যে এই কথাগুলো শোনা যায়, সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত হবে এই বিষয়গুলো নিয়ে খোলাসা বক্তব্য জাতির সামনে হাজির করা। আসিফ মাহমুদ তাকে পছন্দ করে সেখানে তিনি পছন্দ করল, তিনি বসলেন। ওই সময় তার দায়িত্ব ছিল জাতির সাথে আলোচনা করা যে ছাত্ররা আমাকে এখানে দায়িত্ব অর্পণ করতে চায়, আমি আসলে কি করব। দেখেন, তিনি দায়িত্ব নেওয়ার পরে যে কাজটা করলেন সেটি হলো ছাত্রদেরকে এক প্রকার তোষামেদি করেছেন, মাথায় তুলেছেন। এই ছাত্রদের সম্ভাবনা ছিল ক্ষমতায় যেতে না পারলে অন্তত বাংলাদেশের প্রধান বিরোধী দল হওয়া, তাই না? নেপালে যেটি হয়েছে। বাংলাদেশে তারা এতটাই ব্যর্থ হলো যে তারা শেষমেশ জামাতের সাথে যেতে বাধ্য হলো। এই জামাতকে নিয়ে এই ছাত্ররা কি বলে নাই? জামাতকে বলেছিল যে জামাত আসলে স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, মানচিত্র বিরোধী, তাই না? তাদের নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি এনসিপির মুখপাত্র, এখন হয়েছে জামাতের মুখপাত্র। আচ্ছা, তারপরে দেখেন যে নাহিদ ইসলাম বলল যে জামাতের নেতৃত্বকে দেশের জনগণ গ্রহণ করবে না। আল্লাহর কি খেলা দেখেন,
সেই নাহিদ ইসলামকেই জামাতের নেতৃত্বকে গ্রহণ করতে হয়েছে। আক্তার ভাই, মেসেজটা কি ক্লিয়ার? মানে উপরওয়ালার খেলাটা দেখেন, নাহিদ ইসলাম যে জামাতকে বর্জন করলো, বয়কট করলো, সেই জামাতকেই পরবর্তীতে তাকে গ্রহণ করতে হয়েছে। কারণ বিএনপি এনসিপিকে 4টি আসনের বেশি দিতে রাজি হয়নি, এবং এটার স্বয়ং সাক্ষী আমি নিজে। দেখেন, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তারা পদত্যাগ করার ঠিক আগের দিন রাতে বিএনপির সংগ্রামী মহাসচিব ছিলেন এবং সামনে মহামান্য রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বাসায় গিয়েছিল। এমনকি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তার বাসায় গিয়েছিল। তারা ধানের শীষ প্রতীকে ইলেকশন করতে চেয়েছিল। এখন অনেক সংস্কার আর অনেক কথাবার্তা তারা বলে। মূলত আমার কাছে যেটি মনে হয় যে এনসিপি আসলে এই মুহূর্তে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, জামাত যদি এনসিপিকে ন্যূনতম আশ্রয় প্রশ্রয় না দেয়, আগামী 2-5 বছরে আসলে এনসিপি নামক কোনো দল থাকবে না। এখন জামাত তাদের স্বার্থে আসলে এনসিপিকে টিকিয়ে রেখেছে। দেখেন, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, সে তো এমপিও না, মন্ত্রীও না, তাই না? আজকে দেখলাম যে অনেক জামাতের এমপিরা তার পিছনে দাঁড়িয়ে আছে। এর কারণটা কি? কারণ এই নাসিরউদ্দিন পাটোয়ারির মাধ্যমে বিএনপিকে এমনভাবে বেশিং করা যাচ্ছে যেটা আসলে অন্য কারোর মাধ্যমে সম্ভবপর নয়। আমি আর একটা জিনিস দেখে খুব অবাক হয়েছি, কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে জামাত ঘোষণা করেছে। দেখেন, এই জামাত কয়েকদিন আগে বলল যে আমরা কোনো রাষ্ট্রপতি প্রার্থী দিব না। এরপর হঠাৎ করে তারা বলল যে না, আমরা প্রার্থী দিচ্ছি, আমরা গণতান্ত্রিক সৌন্দর্য বৃদ্ধিকরণের লক্ষ্যে আমরা আসলে এই প্রার্থী দিতে চাই। আচ্ছা, জুলাই জাতীয় সনদের ক্ষেত্রে আপনার নিশ্চয়ই খেয়াল আছে, জামাতের সেক্রেটারি জেনারেল দলের পক্ষ থেকে বলল যে পিআর ছাড়া জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করব না। তার মানে কি? এরপরে তারা সকালবেলা গিয়ে সবার আগে গিয়ে বসে থাকলো এবং তারা পিআর ছাড়াই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলো। তো জামাতের এরকম অসংখ্য দ্বিচারিতা আছে। এখন এনসিপি এবং জামাতের মোটামুটি মিল হয়েছে, কারণ উভয় দলই এই মুহূর্তে আসলে নতুন বন্দোবস্তের কথা বলে দ্বিচারিতার রাজনীতি করছে। যদিও অনেকে বলে থাকে যে এনসিপি নতুন বন্দোবস্তের কথা বলে আসলে ওই জামাতের যে ভণ্ডবস্তের রাজনীতি, সেই ভণ্ডবস্তের রাজনীতি তারা করছে। জামাত যে টাইপের শরিয়া আইন কায়েম করবে, এরপরে তারা বলে শরিয়া আইন তো আমরা কোথাও বলি নাই কায়েম করব, বিদেশিদের সাথে বৈঠক করে এই কথা বলে নাই। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই তো এই কথা বলেছে যে আমরা কোথায় বলেছি যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করব, কিন্তু তাদের গঠনতন্ত্রে উল্লেখ করা আছে যে তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে। কিন্তু এই যে এই মুহূর্তে যিনি আসলে জামাতের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন কর্নেল অলি আহমেদ, তিনি একটি জনসভায় বলেছিলেন, আমার কাছে মনে হয় যে মেজর আক্তার ভাই সেই জনসভায় থাকলেও থাকতে পারেন, সেখানে তিনি বলেছিলেন যে জামাতের আমির আমাকে কথা দিয়েছে ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে না, সংবিধান অনুযায়ী দেশ চালাবে। আচ্ছা, আপনারা যারা বললেন যে সংবিধান অনুযায়ী দেশ চালাবেন, সেই সংবিধানকে আপনারা মানতেছেন? আপনারা বলতেছেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলো। এখন আসলে জামাতের আসলে ঠিক ঠিকানা আমি বুঝতেছি না, তারা আসলে কি চায়। দেখেন, জামাতের রাজনীতি পরিশুদ্ধ হওয়া দরকার। আমরা মনে করি আওয়ামী লীগের যেহেতু পতন হয়েছে, বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারাবাহিকতা সেটি রক্ষা করার জন্য অবশ্যই বাংলাদেশে অপোজিশনের প্রয়োজন আসে। কিন্তু এই অপোজিশন যদি আসলে ইসলাম নিয়ে জাতির সাথে মুনাফিকি করে, এই অপোজিশন যদি আসলে মিথ্যাচার করে, এই অপোজিশন যদি যে এনসিপি তাদের সম্পর্কে এত কথাবার্তা বলল, সেই কথাগুলোর কোনো জবাব কি আছে? তার মানে কি এনসিপি জামাত সম্পর্কে যে কথাগুলো বলেছিল, যেহেতু পরবর্তীতে তাদেরকে জামাত গ্রহণ করেছে জোটে, তার মানে কি এনসিপি তো সত্যই বলেছিল। যতক্ষণ না পর্যন্ত জামাত এই বিষয়গুলো নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে পারবে, আমার কাছে মনে হয় জামাত তো এখন চাচ্ছে যে ক্ষমতায় যাওয়ার জন্য, এবার প্রধান বিরোধী দল হয়েছে, আমার কাছে মনে হয় এই অবস্থান ক্লিয়ার করতে না পারলে জামাত কখনোই বাংলাদেশে ক্ষমতায় যেতে পারবে না। সর্বশেষ লাইনটা হলো, দেখেন আমাদের মেজর আক্তার ভাই জামাত একজন বীর ক্ষমতায় যেতে মুক্তিযোদ্ধা। পারুক আর না পারুক, তার সাথে কোটার কি সম্পর্ক? কারণ ধরেন জামাত তো বলছে যে আপনারা দলীয়করণ করছেন, আবার জামাত আপনি বলছেন যে ইউনূস সরকারের সময় সার্জিস হাসনাত সহ অনেকেই জামাতের লোকজনকেই দলীয়করণ করে বিভিন্ন জায়গায় বসিয়ে দিয়েছে। না, এটা যেটা হয়েছে, যে সময় তারা দেখছে যে আমরা আর পারতেছি না, সুতরাং আমরা তো আসলে কখনো আসলে বিএনপিকে যদি আমরা সুযোগ দিই, বিএনপি যেহেতু অতীতে ক্ষমতায় ছিল, সেক্ষেত্রে আসলে আমাদের আর কিছু থাকে না। তো তারা চেয়েছিল আসলে জামাতের লোকজনকে বসিয়ে নিজেরা কিছু ফায়দা নিতে, এবং সেটি হয়েছে। তো এনসিপির শীর্ষ 1 ডজন নেতা কোনো না কোনোভাবে দুর্নীতির সাথে জড়িত, এবং সেটা ইন্টারিমের সময় কিন্তু আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে এসেছে। আমার শেষ লাইনটা ছিল, আমার শেষ লাইনটা বলে শেষ করি। আমরা তো আখতারুজ্জামান না, আমি শেষ লাইনটা বলি, ওই সময়কার শেষ লাইনটা যেটা শেষ করতে চেয়েছিলাম। আমার কথা হলো যে এই যে মেজর আক্তার ভাইরা তারা তো বীর মুক্তিযোদ্ধা, কিন্তু আমার প্রশ্ন হলো জামাত কি এখনো পর্যন্ত 71-এর যে ভূমিকা
তারা যে আসলে ওই সময় পাকিস্তানি বাহিনীর পক্ষে অবস্থান নিল, এখনো পর্যন্ত তারা কি ক্ষমা চেয়েছে আনুষ্ঠানিকভাবে? তারা বলে এই যে যে প্রধান তারা বিরোধী চেয়েছে, দল তারা হয়েছে, নাকি এরপরে তো বিভিন্ন জাতীয় জায়গায় সংসদে দাঁড়িয়ে তারা ক্ষমা চায়নি। সুতরাং আমি মেজর আক্তার ভাই যেহেতু একজন বীর মুক্তিযোদ্ধা, তার প্রতি শ্রদ্ধা রেখে বলবো, আপনি যেহেতু এখন জামাতের একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, অন্তত আপনার দায়বদ্ধতা হলো এই জামাত যাতে জাতির কাছে দুঃখ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাই, এই জন্য আপনি এই ফোরামে এই জিনিসটা তোলেন। আমরা জনাব আখতারুজ্জামান আপনার কাছে আসে অনেকগুলো অভিযোগের তীর উত্থাপিত হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে এনসিপি মূলত জামাতকে আশ্রয় করে রাজনীতি করে এবং তারা মূলত জামাতেরই একটি অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে। আবার অন্যদিকে এনসিপির যিনি নেতা, তিনি একটা শর্ত দিয়েছেন। তিনি বলেছেন যে তারেক রহমান ভারতে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয় ঠিক না হয়। তিনি বলেছেন যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিভাবে নতুন করে নিরূপণ হবে, এই প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না। শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিভাবে নিরূপণ হবে, এই প্রশ্নের সমাধান না করে তারেক রহমান ভারতে যেতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী কোথায় যাবেন আর যাবেন না, সেটাকে এনসিপি সভাপতির কথা শুনে তাকে করতে হবে, এটা হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে তিনি আরো এটা বলেছেন যে চিন্তা করেন সেভেন সিস্টার্সের কোন একটা স্বাধীনতাকামী সংগঠন ঢাকায় প্রেস কনফারেন্স করলো এবং বাংলাদেশ সরকার বললো এটার দায় আমাদের না, আমরা জানি না এটা কিভাবে হয়েছে, আমরা এটাকে সমর্থন করি না, এটাকে কেউ বিশ্বাস করবে? সুতরাং দিল্লিতে যে প্রেস কনফারেন্স হয়েছে সেটি ভারত সরকারের প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনে হয়েছে। যে কোনো উদাহরণ দিতে গেলে সেভেন সিস্টার্স আসে কেন? মানে সেভেন সিস্টার্স নিয়ে এত অস্থিরতা কেন এই এনসিপির মধ্যে? এনসিপি কি মনে করে যে ভবিষ্যতে সেভেন সিস্টার্স তারা সেখানে ক্ষমতা যাবে, এনসিপি যাবে ক্ষমতায় সেখানে? এখন কি আমি শুরু করবো? হ্যাঁ, একটু বলেন। ধন্যবাদ আপনাদের সবার প্রশ্নের জন্য। তাহলে আমি একটা করে শুরু করি। প্রথম এনসিপি রাজনীতি শুরু করি। এনসিপি একটা বিপ্লবোত্তর বা বিপ্লবের সঙ্গে সংগঠিত, রাশেদ সাহেব একই সঙ্গে ছিল বিপ্লব হিসেবে। তারা তাদের রাজনীতি একটা দর্শন তৈরি করেছে। সে দর্শন তৈরি করে ডক্টর ইউনূস সাহেবকে তারা প্যারিস থেকে খেলার মাঠ থেকে নিয়ে আসছে এবং ডক্টর ইউনূস সাহেব সেখানে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে ডক্টর ইউনূস এই বিপ্লবীদেরকে করবেন। কিন্তু ডক্টর ইউনূস এখানে এসে এক বাঞ্চ অফ অ্যান্টি রিভলিউশন বা অ্যান্টি বিপ্লব সুবিধাবাদী লোক দেখে নিয়ে একটা অন্তর্বর্তী সরকার গঠন করলো। এটা কি অ্যান্টি বিপ্লব ছিল? এটা সবাই অ্যান্টি বিপ্লব। তিনজন উপদেষ্টা তো একেবারে বিপ্লবের সাথেই ছিল। আরে এরাই তো ধান্দাবাজ এনজিও গুলো টাকা নেই। যে আজকে এনজিও গুলো আসিফ মাহমুদ সবই ভুয়া, নাহিদ, ওনাদের কথা বলছে না, মাহফুজ, এরা তো ছাত্র উপদেষ্টাদের কথা বলছে না, আমি তো অন্যরা ধান্দাবাজ ছিল। ধান্দাবাজ গুলো কি আসিফ নজরুল কি না এক নম্বর টাউট? সরি, আপনার তো এক্সপেন্স করতে হবে আপনার নাম্বার। না, আপনি বলতে পারেন, আপনার বক্তব্য আপনি বলতে পারেন। এই যে আজকে দেখলাম একটা স্বর্ণের দোকানে বসেছিলাম, একটা এনজিও স্বর্ণের দোকানে 26% ইন্টারেস্টে টাকা লগ্নি করতেছে। এনজিও টাকা আনতেছে মানুষের, গরিব মানুষ, সেখানে তারা এই যে এনজিও গুলা, এই সবগুলা এনজিও দেখেন আপনি। এই যে আমাদের ওই যে বন্যা না কন্যা একটা মহিলা এই আমাদের ইয়া বিক্রি করে খায়, এনভায়রনমেন্ট বিক্রি করে খায়, রিজওয়ানা হাসান, বন্যা না রিজওয়ানা হাসান, এখন এই বন্যা মানে এগুলো বন্যা বিক্রি করে। আচ্ছা, আপনি বলতে যাচ্ছেন প্রাকৃতিক দুর্যোগ বিক্রি করে খায়, এটা তাদের ধান্দা। এখন এদিকে না ডক্টর ইউনূস যেটা করলো, টোটালি বিট্রে করলো, রাশেদদের সঙ্গে বিট্রে করলো, সকল আন্দোলনকারীদের সঙ্গে বিট্রে করলো, তাদেরকে ডিভাইড করে সে করলো যে উনি ক্ষমতা থাকবেন। ক্ষমতা কার জুড়ে থাকবেন? সেনাবাহিনী প্রধান স্পষ্ট করে বলে দিচ্ছেন 18 মাসের মধ্যে নির্বাচন হতে হবে। তার মানে সেনা প্রধান তার সঙ্গে নাই। বাইডেন সাহেব চলে গেলেন, ট্রাম্প সাহেব আসলো। ট্রাম্প সাহেব এসে বললো যে আমি টাকা দিছিলাম, এই টাকা বিপ্লব হয়েছে। তো ডক্টর ইউনূস নিজে একটা, ইউনূস সাহেব নিজেও তো বললেন মেটিকুলাসলি ডিজাইন। না, আমি আমাকে শেষ করে দেন। তো ডক্টর ইউনূস মেটিকুলার ডিজাইন হলে তুমি বা টাকা নষ্ট করতে, তাহলে আরেকজন মেটিকুলার ডিজাইন হলে তুমি যদি বলো একজন মেটিকুলার ডিজাইন করে বিপ্লবটা আসছে, তাহলে তোমাকে মেটিকুলার ডিজাইনই তোমাকে নিয়ে আসছে অধর্ব গাধা। এটা প্রমাণ করলো সেটা অধর্ব একটা গাধা। না হলে আজকে এনসিপি হয়তো সেকেন্ড পার্টি থাকতো, যদি ডক্টর ক্ষমতায় থাকতো এখন পর্যন্ত, যদি ডক্টর ইউনূস এনসিপির চেয়ারপারসন হতেন, যদি এনসিপির আহ্বায়ক হতেন, তাহলে কি হতো? আমাদের মতো অনেক সুবিধাবাদী লোক দৌড়ে গিয়ে চলে যেতাম। এখন যখন আমরা বিএনপি ক্ষমতায় আসে, যেন আমি বসে আছি কবে আমাকে ডাক দিবে, আমি তো অর্ধেক দাঁড়ায় আছি। তাই আরে ওরকম তো ভাব, বুঝছেন না? ডাক দিলে আমি আবার লাভ দেওয়া ওই ক্ষমতার কাছে চলে যাব। এটা তো আমাদের মানসিকতা। আপনি দেখেন না কোন লোকটা বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনের সঙ্গে দল পরিবর্তন করে নাই। সুবিধাবাদী আমরা কারা যায়নি, কারণ না কোনো ভাবে আমরা ক্ষমতা আশ্রয়ের কাছে যাই নাই। তাহলে যদি সেই সুবিধার রাজনীতি হবে, সুবিধার রাজনীতি হবে, তাহলে নতুন বন্দোবস্ত কি হলো? তাহলে নতুন বাংলাদেশ কি হলো? সে একই সুবিধাবাদ বন্দোবস্তর যে পরিবেশটা রাশেদরা করেছিল, আন্দোলনের মাধ্যমে যারা করেছিল, সরি ভাই রাশেদ বললাম প্লিজ, কোনো সমস্যা নেই, আপনি আমার সিনিয়র ভাই, বলতে এখন বলেছে যেটা করেছিল, সেখানে ডক্টর ইউনূস এসে কি করলো? সবাইকে ডাকলো না,
সে কাকে কাকে নিয়ে কি করলো, কি এনজিও, তার এক ডাক্তার এক মেয়েকে নিয়ে আসে, তার দোকানের এক মেয়েকে নিয়ে আসা, কাজের এক মেয়েকে নিয়ে আসা উপদেষ্টা বানায় দিল, বানায়া টানায়া দিয়ে কি করলো করে তো আর কিছুতেই ব্যালেন্স করতে পারে না। কত বড় দুর্ভাগ্য, ছাত্র নেতারা তার গেইটে গিয়ে লাথি মারছে, তারপরে ভদ্রলোক ক্ষমতা ছাড়ে নাই। যদি ন্যূনতম তার গায়ে রক্ত থাকতো তাহলে ওই ভদ্রলোক সেদিনে ব্যাগটা কান্দে নিয়ে এয়ারপোর্ট দিয়ে হাইটা বাংলাদেশ চলে যেত। উনি তো বলেছিলেন যেদিন উনি আসেন সেদিনই যে ওনার কথা না শুনলে উনি চলে যাবেন। তো গেলেন না কেন উনি? ধাপ্পাবাজির একটা শেষ তো। উনি এটাও বলেছিলেন নাহিদকে যে ধাপ্পা। আমি চলে যাব, নাহিদ সবাইকে এসে না না খবর যা দিয়েছিলেন। চলে যাবো, আরে বাবা রে, বিধবা মেয়ের মতো কান্নাকাটি। তো উনি তখন লাথি মারছে ওনার অফিসের মধ্যে, আর কি বাকি থাকে? ওনার অফিসে লাথি মারার পরে কি বাকি থাকে? আজকে আমি আসি জামাত ইসলামের কাছে, যে কথাটা বারবার বলছেন, যে যে বলুক জামাত এখন একটা দায়িত্বশীল পর্যায়ে আছে। জামাতের সামনে এখন দুটি পথ, একটি রাষ্ট্রকে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে না থাকবে না, এটা কিন্তু সরকার ডিসাইড করবে না, এটা রাষ্ট্রের উপর ডিসাইড করে না, এটা ডিসাইড করে এন্টি গভর্নমেন্টের উপরে। এই রাষ্ট্র শান্তির পথে যাবে কিনা, এই রাষ্ট্র কিভাবে হবে, থাকবে কিনা, এখানে সমৃদ্ধি হবে কিনা, উন্নয়ন হবে কিনা, এটা নির্ভর করে বিরোধী দলের উপর। বিরোধী দলে আমাদের নেতা পরিষ্কার ভাষায় বলেছেন তিনি সরকারকে সহযোগিতা করবেন যদি তার এন্ট্রি না হয়। নাহিদ সাহেব যে কথাটা আপনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপরে যে বলেছেন, উনি ভারত যেতে পারবেন না। এটা বাংলাদেশের যে কোনো নাগরিকের অধিকার আছে আমার সরকার প্রধানের কাছে বলা, এটা করবেন এটা করবেন না। সে বলেছেন, তার দলীয় অবস্থান থেকে বলেছেন, উনি সেটাকে কগনিজে নিতে পারেন, নাও নিতে পারেন। উনাকে কগনিজে নেওয়ার মতো যদি উনি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, আই উইল সে কনগ্রেচুলেশন নাহিদকে, ধন্যবাদ দিব যে বাবা তোমার কথায় আজকে মাননীয় প্রধানমন্ত্রী ভারতে গেল না। তারপর উনি যেটা বলছেন যে এই যে সেভেন সিস্টার বলেছেন, আমরা তো যেহেতু আমাদের পাশে সেভেন সিস্টার্স, তারপর তাদেরকে নিয়ে কনসার্ন হব, তাদের সঙ্গে তো আমাদের ফার্স্ট কনসার্ন থাকবে। আগরতলায় কি হচ্ছে এটা আমাদের ফার্স্ট কনসার্ন, মেঘালয়ে কি হচ্ছে আমাদের ফার্স্ট কনসার্ন, কারণ আমার নেইবার। তারপরে আমার নাগাল্যান্ডে কি হচ্ছে, মিজোরাম আমার বর্ডার আছে, মিজোরামে কি হচ্ছে, দে আর আওয়ার ক্লোজ নেইবার, বর্ডারিং নেইবার, তাদের সঙ্গে তো কথা বলবোই। সেখান থেকে একটা লোক যদি বাংলাদেশে আইসা এগুলো করে তাহলে এটা দেখার দায়িত্ব আমাদের আছে। এখন যে বিষয়টা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী যদি নাহিদের সাহেবের ধমকে ভারতে না যায়, এটা তো নাহিদ তো অ্যাচিভড হিজ গোল। নাহিদ জনগণের সামনে প্রমাণ করে দিল, সারা বিশ্ব ভারতে প্রমাণ করে দিল, নাহিদ ইজ ডিকটেটিং পাওয়ার, and he has the power to dictate the power। কারণ তার কথায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটাই তো আমাদের প্রশ্ন, ভারতে গেলেন না, যে তার কথায় কি এটা সিদ্ধান্ত নেওয়া উচিত? উচিত তো আমি তো উচিত আমার না, প্রশ্নটা একটু আমি তো উত্তর উচিত দেন না ভাই। আমি তো মনে করি আমরা দাবি করব, আমরা আপনার কাছে আবার আসবো, একটা দাবি করব। বিরতি নেই। একটা বিরতি নেই। আমি বিরতি নেন কাজে আমি একটা জিনিস বলবো, ভদ্রতাকে দুর্বলতা হিসেবে নেবেন না। আমরা জামাত ইসলাম বাংলাদেশ শান্তি চাই, শৃঙ্খলা চাই, আমরা অবশ্যই চাই নাহিদরা উন্নতি করুক, তারও আমাদের সঙ্গে সঙ্গে নাহিদরা উন্নতি করলে আপনাদের সিট কমবে তো। সিট কমুক, তাতে কি আছে, আমরা তো এককভাবে সব পাওয়ার দরকার নাই, আমার 300 সিট দরকার নাই, আই ডোন্ট নিড 300 সিট, আমার 150টা 150টা হলে যথেষ্ট, বাকিগুলো শেয়ার করতে হবে। আমি চাই বিএনপি আসুক, আমরা চাই যেমন রাশেদ সাহেবকে আমরা চাই প্রমোট করি, একটা এমপি থেকে ইলেকশন হয়ে আসুক, এইভাবে করার চেয়ে জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকুক। কাজে নাহিদদের প্রতি, এনসিপির প্রতি আমাদের নৈতিক দায়িত্ব আছে, পাটোয়ারি সাহেবদের প্রতি আমাদের সেই নৈতিক নৈতিক দায়িত্ব দায়িত্ব আছে। ইউনূস সাহেব পালন করেছিলেন, ইউনূস সাহেব পালন করতে পারে নাই, পারে কিন্তু আমরা ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ, জামাত ইসলামী অবশ্যই করবে, এখানে আওয়ামী লীগের স্থান হবে না। আর একটা কথা আমি বলতে চাই, এখানে যে কথা আপনি বলছিলেন যে আমাদের একটা বিরতি নিয়ে আপনার কাছে আসি। আমাদের বিরতির সময় একটু আগেই হয়ে গিয়েছিল, তারপর আমরা কথা শুনছিলাম পুষ্টি নিবেদিত চলমান দেখার জন্য। বিরতির পর আমরা সবাই ফেরত আসবো। বিরতির পর আবারও ফিরে এলাম পুষ্টি নিবেদিত চলমান অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম কোটা না মেধা এই বিষয়ে, দলীয়করণ, দলের লোককে নিয়োগ দেওয়া অথবা ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে এমন ব্যক্তিদেরকে কেবল দলীয় সম্পৃক্ততার কারণে ক্ষমতায়িত করার একটি অভিযোগ বিরোধী দল থেকে এসেছে। কিন্তু অন্যদিকে বিরোধী দলও বলছে, বিরোধী দলকে উদ্দেশ্য করে সরকারও বলছে যে বিরোধী দল ডক্টর ইউনূসের সময় প্রচুর এরকম নিজেদের লোককে তারা নিয়োগ দিতে পেরেছিল এবং তাদের যেহেতু লোকজন নাই এনসিপির নেতারা ওই সময়ে জামাত ইসলামকে প্রমোট করেছিলেন। এখন একটা অদ্ভুত ঘটনা ঘটেছে রাশিদ খান, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ বাতিলের দাবিতে
গাইবান্ধার সাদুল্লাহপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ঘেরাও করেছে বিএনপির নেতাকর্মীরাই। তারা বলেছে যে এই যে নিয়োগ দেওয়া হয়েছে এই ফ্যামিলি কার্ডের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য, শুমারির জন্য, সেখানে সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারী হিসেবে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং জামাতের লোক নিয়োগ দেওয়া হয়েছে। এখন বিএনপির লোকেরা অভিযোগ করছে যে না, বিএনপি ঠিকমতো দলীয়করণ করতে পারে না, অন্য দলের লোককে জায়গা দিচ্ছে। আবার বিরোধী দল অভিযোগ করছে বিএনপি দলীয়করণ করেছে। আর এই সুযোগে হিজড়া সমাজও বা হিজড়া সম্প্রদায়ও এসে ফ্যামিলি কার্ড চেয়ে বসেছে। আবার প্রথম আলো ইংলিশ ভার্সনে তারা বলছেন যে বিএনপি বিভিন্ন জায়গাতে যাদেরকে নিয়োগ দিয়েছে তারা দলীয় লোক, কিন্তু তারা দলের পদ ত্যাগ না করেই তারা এই পদগুলিতে যোগ দিয়েছে, যেটা আসলে নিয়মের মধ্যে পড়ে না। এই কারণে যে চুক্তিভিত্তিক নিয়োগে যারা নিয়োগপ্রাপ্ত হবেন সরকারি পদে তারা কোনো দলের পদে থাকতে পারবেন না, এরকম নাকি আছে, এটা তারা বলেছেন। তারা একজনের নাম বলেছেন মোসাদ্দেক হোসেন বুলবুল। এছাড়াও বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষে যারা নিয়োগ পেয়েছেন, যেমন চট্টগ্রাম, খুলনা, সিলেট, রংপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, কক্সবাজার, এইখানে 8 জন চেয়ারম্যানের মধ্যে 6 জনই বিএনপির লিডার এবং একজন সাবেক বিএনপির লিডার। এবং সেইখানে মোহাম্মদ জসিমউদ্দিন নামে একজনের নাম উল্লেখ করা হয়েছে, এবং তারপরে এস এম শফিকুল আলম নামে একজনের নাম উল্লেখ করা হচ্ছে, রেজাউল হাসান কয়েস লোধি, উবদাতুল বারি আবু, বেলায়েত হোসেন, এদের নাম বলা হয়েছে যে এরা দলীয় পদবি ত্যাগ না করেই তারা এই সরকারি পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। এমনকি বাংলাদেশ টেলিভিশনে যে ডিজি নিয়োগ করা হয়েছে সেটা নিয়েও প্রশ্ন উঠেছে যে নিয়ম না মেনে একটা ভুল আইনের ভিত্তিতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আপনার কি মনে হয় যে সরকার কি তাড়াহুড়া করছে? আর যদি দলীয়করণ করেই থাকে তাহলে আবার সাদুল্লাহপুরে লোকেরা কেন বলছে যে আসলে বিএনপির লোকেরা আওয়ামী লীগের লোকদেরকে নিয়োগ দিচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। দেখেন, যেহেতু যেখানকার কথা আপনি বলছেন ওই এলাকার বিএনপির নেতাকর্মীদের কথাই বললেন, আমি আসলে এই বিষয়টা সঠিক তথ্য আমি এখনো পর্যন্ত জানি না। তবে আপনার যে প্রশ্ন সেটির উত্তরে যদি বলি, ওই এলাকায় কে আওয়ামী লীগ করে আসলে আর কে জামাত করে কে বিএনপি করে, ওই এলাকার মানুষই আসলে ভালো বলতে পারবে। যেহেতু ফ্যামিলি কার্ড এটি বিএনপি সরকারের একটি বলা যায় যে উদ্যোগ, সেই উদ্যোগের একটি অংশ। তো সেই জায়গায় এক্ষেত্রে অবশ্যই যারা আসলে বাংলাদেশপন্থী এবং এই সরকারের যে পরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টি না করে সহযোগিতা করবে বা সফল করতে পারবে, তাদেরকে এখানে দায়িত্ব দেওয়া উচিত। এটি নিয়ে আমার এতটুকুই মন্তব্য। দ্বিতীয়ত হলো, দেখেন, দলীয়করণের যে প্রসঙ্গ আসলে এনসিপি করে, তাদের আসলে এই দলীয়করণের প্রসঙ্গ নিয়ে মন্তব্যই করা উচিত না। কারণ তারা, আমি আগেই বলেছি যে 18 মাস ক্ষমতায় থেকে যে পরিমাণ দলীয়করণ করেছে এবং যে সময় আসলে তারা নিজেরা আর পারে নাই, জামাত থেকে ধার করে এনে দলীয়করণ করেছে। এবং 5 বছর যদি তারা কোনোভাবে, যেটা আমাদের মেজর আক্তার ভাই বললেন যে ডক্টর মোদি ইউনূস তো 5 বছর থাকতে চেয়েছিল, পারে নাই, 2 বছরের মধ্যে আসলে বিদায় নিতে হয়েছে। তো 5 বছর থাকলে শেখ হাসিনার 16 বছরের যে দলীয়করণ সেটিকে হার মানাতো। আচ্ছা, আরেকটি বিষয় আমি আসলে পূর্বে আসলে বলা দরকার ছিল। দেখেন, জামাত জোটের যিনি আসলে রাষ্ট্রপতি প্রার্থী, আমি জানি না মেজর আক্তার ভাই আমার এই কথা কিভাবে নেবেন, তারপরেও তিনি সাথে আজকে যে বইটা তার কাছে রয়েছে, সম্ভবত তিনি বিনিয়োগ নিয়ে একটি বিশাল আর্টিকেল তিনি আসলে লিখেছেন। তো তার মেধা, তার বক্তব্য শুনলে বোঝা যায় যে তিনি আসলে কতটা মেধাবী এবং সবার সাথে তিনি মিশতে পারেন, গণমানুষের সাথে তার সম্পৃক্ততা আছে। আর সেখানে কর্নেল অলি আহমেদ একজন অহংকারী মানুষ, যেহেতু তিনি জামাতের সাথে আছেন। আমার কাছে মনে হয় কর্নেল অলি আহমেদ একজন অলি আহমেদ একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এত অহংকারী লোক তার সাথে কি করে থাকতে পারলেন? না, সেটা তো থাকতে পারেননি পরবর্তীতে, তাই না? তিনি অন্যদেরকে নেতা মনে করতে পারেন না। তিনি মনে করেন যে তিনি একমাত্র নেতা, তার থেকে বড় নেতা বাংলাদেশে কেউ নাই। তবে শেষ বয়সে এসে এত অহংকারী মানুষ, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, যার আসলে রাজনৈতিক ভিত্তি খুবই দুর্বল, তার নেতৃত্ব মেনে সর্বশেষ ওই জোটে গিয়েছে। অহংকার পতনের মূল, সেটা আসলে কর্নেল অলি আহমেদকে দেখলেই বোঝা যায়। আমি আসলে জামাতের আমিরকে ওই অর্থে ছোট করছি না, মানে কর্নেল অলি আহমেদ নিজেকে যেভাবে একজন মানে রাজনৈতিক নেতা হিসেবে দাবি করে, সেই তুলনায় তো আসলে ডাক্তার শফিকুর রহমান ওই অর্থে অত বড় নেতা নন। তো যাই হোক, আমার কাছে মনে হয় জামাত একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করে। আমার কাছে মনে হয় যে এক্ষেত্রে মেজর আক্তার ভাই বেটার প্রার্থী ছিল। আমি বেস্ট বলবো না, বেটার বলবো যে কর্নেল অলি আহমেদের মতন একজন অহংকারী মানুষকে রাষ্ট্রপতি প্রার্থী না করে মেজর
আক্তার ভাইকে যদি রাষ্ট্রপতি প্রার্থী করত, সেক্ষেত্রে গণমানুষের সাথে বা গণমানুষের যে আকাঙ্ক্ষা সেটা কিছুটা হলেও পূরণ হতো। আর ভাই কতগুলো কথা বলেছিলেন সেটির একটু উত্তর না দিলে নয়। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল স্যার সম্পর্কে তিনি কিছু মন্তব্য করেছেন। দেখেন, আমি এতটুকুই মন্তব্য করতে চাই, যেহেতু নির্বাচন একটি চক্রান্ত ছিল, আর যারা আসলে নির্বাচনের পক্ষে ছিল আসিফ নজরুল স্যার তাদের একজন ছিলেন। তার দৃষ্টিকোণ থেকে তিনি আসিফ নজরুল স্যার সম্পর্কে মন্তব্য করেছেন। বাট তিনজন উপদেষ্টা নির্বাচনের পক্ষে ছিলেন, একজন আসিফ নজরুল স্যার, সালেউদ্দিন আহমেদ, আর একজন ওয়াহিদুদ্দিন মাহমুদ। আর বাকিরা কি নির্বাচনের বিপক্ষে ছিল? অধিকাংশ নির্বাচনের বিপক্ষে ছিল। আমরা আপনার কাছে আবার আসবো, আমাদের তো একটু যেতে হবে জনাব আখতারুজ্জামানের কাছে। জনাব আখতারুজ্জামান, একদিকে যখন এরকম কথা হচ্ছে যে কোটা, মেধা ইত্যাদি নিয়ে অনেক তর্ক, ঠিক একই সময় দেখা যাচ্ছে যে গ্যাস সংকট তীব্র হচ্ছে এবং বিদ্যুতের সংকটও তীব্র হচ্ছে। একদিকে বিদ্যুৎ উৎপাদনের জন্য যেমন জ্বালানি নাই, অন্যদিকে বাড়ি ঘরেও জ্বালানি সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ না থাকার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে, উৎপাদন ব্যাহত হওয়ার কারণে কিন্তু একটা পর্যায়ে রপ্তানিও ব্যাহত হবে বলে মনে করা হচ্ছে। এরকম একটি অবস্থার মধ্যে কেউ কেউ বলেছেন যে বিদ্যুৎ মন্ত্রণালয়ও আসলে ঠিকমতো যোগ্য ব্যক্তি বা মন্ত্রী নিয়োজিত হয় নাই। আপনার কি মনে হয়? দেখেন, বিষয়টা কিন্তু এত জটিল না, যত জটিল করে প্রশ্ন করতেছেন। আমি শর্টকাট বলে দিই, বাংলাদেশে এখন আমাদের 1.3 থেকে 1.4 ট্রিলিয়ন গ্যাসের ঘাটতি এক বছরে ঘাটতি। এটা আমরা আমদানি করে আনতে পারবো না, এত টাকা আমাদের নাই। অথচ আমাদের বর্তমান মজুদি আছে 7.8 ট্রিলিয়ন গ্যাস। আমি জানি না প্রশ্ন আপনি করলেন, যেহেতু আমি নিয়ে আলোচনা করি, আমার গতকালকে লেখকটা আসছে আমার, আমি লিখতেছি বলতেছি, আমার কাছে এখনও 7.3 ট্রিলিয়ন গ্যাস আছে, যেটা দিয়ে আমি আরও 8 বছর চালাতে পারি। তাহলে আমি 8 বছর চালাইলাম না, আমি আগে 5 বছরকে 3 বছরে কমাই নিয়ে আসি, 5 বছর কমাই নিয়ে আসি। আমি ওই 1.3 ট্রিলিয়ন গ্যাসটা আমি এখন ইউজ করি। আমার তিতাসের কাছে আছে এটা, আমাদের 30টা কূপ আছে, 30টা আমাদের কূপ আছে, 30টা কূপ থেকে তো আমি উত্তোলন করতে পারি আজকে। কিন্তু উনি এমন একজন লোককে মন্ত্রী বানিয়েছেন যে আপাত মস্তক সে অন্যের দ্বারা কথা চলে। হাম্বাক, ওই যে যেটা বললেন যে অহংকারী লোক যেটা হয়, আমি সরি কথাটা বলার জন্য, সে সব কিছু বুঝে। সে দেখবেন সে কতগুলো মিথ্যা বলছে, বলে যে এই রুরাল পল্লী বিদ্যুৎরা কারেন্ট দিতে পারে না, কারণ তাদের লাইন অনেক লম্বা, এই লাইন লস হয়, এই জন্য লাইন ড্রপ করে। মানে অহরহ মিথ্যা কথা বলে যাচ্ছে। আমি এখন এই মুহূর্তে বলছি গ্যাসের কোনো সমস্যা বাংলাদেশে নাই, এটা একটা ধান্দাবাজি করা হচ্ছে। বিদেশ থেকে আমি যে গ্যাস আছি, আমি কত গ্যাস আনতে পারবো? ম্যাক্সিমাম 600 মিলিয়ন আমি আনতে পারবো। ওই MMCFT বলি, MMCFT, যেখানে আমার ঘাটতি হলো 1.23 TCF, অর্থাৎ ট্রিলিয়ন CFT, 1300 মিলিয়ন। 1300 মিলিয়নের মধ্যে আমি মাত্র আনতে পারছি 13,000 মিলিয়ন, আমি সেখানে আনতে পারছি মাত্র 500 মিলিয়ন। 500 মিলিয়ন বছরে আইনা আমি কেমনে 1300 মিলিয়নের। কিন্তু এখানে একটা তথ্য এসেছে, তামিম সাহেব বলেছেন যে এই বদলের কথা বলেন না ভাই, এই বদলুক এর সাথে অ্যাডভাইস করছে, সে তো বিদেশি দালাল, সে আমদানি করলে কি বলেছেন সেটা একটু শুনেন। আমি শুনছি তো, আমি তো বলেছেন যে 200 মিলিয়ন করে প্রত্যেক বছর উৎপাদন কমে যাচ্ছে, কিন্তু প্রতিদিনই নাকি 200 মিলিয়ন চুরি হচ্ছে। কেন চুরি যাবে, কেন কমে যাবে? সেই যে প্রতিটা কথা বলে আমাকে দায়িত্ব দেবো, ওনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। গ্যাস বিভিন্ন জায়গায় ব্যবহৃত হচ্ছে, কোথায় যাচ্ছে? উনি তো বারবার, উনি তো এরশাদ আমলে কথা বলছেন, উনি কোন সরকার আমলে উনি অ্যাডভাইস করেন না? উনি তো একটা অ্যাডভাইস, চুরি হচ্ছে বন্ধ করো আর বিদেশ থেকে আমদানি করো, এইটা। কেন উনি বলে না কেন আজকে আমাদের গ্যাস উত্তোলন করা হোক? আমি তো গ্যাস নিয়ে বলছি, আমার তো 7.8 ট্রিলিয়ন গ্যাস এজ অন টুডে মজুদ আছে। এই পুরোটা তো উত্তোলনযোগ্য না। না, উত্তোলনযোগ্যই তো। এটা আবিষ্কার হওয়া মানে কি? গ্যাসের কূপে যত গ্যাস কমবে তত চাপ কমে যাবে না বাবা? এই যে বললাম, আমার তো এখন মজুদই আছে। মজুদ বলতে কি বুঝি? আমার তো জমিতে ফসল হবে, এটা মজুদ না। কিন্তু যখন গ্যাস কূপে গ্যাস কমে আসে তখন তো সেখানে বিনিয়োগ করতে হবে না। অলরেডি আমার গুদামে এটা আছে, আমার মজুদ মানে গুদামে আছে, প্রেসারে আছে, আমি খালি এখন বাল্বটা খুলে দিলে হবে। তাই এত সোজা? হ্যাঁ, কিন্তু এখন আমাকে বলা হচ্ছে আমি 12 বছরের আমার রাখতে হবে। তাহলে কম্প্রেসার কিনতে গেলে কেন? না, আমি 12 কম্প্রেসার লাগে না, খালি ভালভ খুলে দিলে হবে। এই ভিসার সাইকেলটা ভাঙতে পারছেন আপনি। এই ভিসার সাইকেল আপনি গত 15 বছরে শেখ হাসিনা 1 ওয়াট কিলোওয়াট সাস্টেনেবল বিদ্যুৎ দিতে পারছে, রিনিউয়েবল বিদ্যুৎ দিতে পারছে, বিকজ অফ বেস্টিং ইন্টারেস্ট গ্রুপের জন্য। যারা ডিজেল বিক্রি করে বাংলাদেশে, যারা ফার্নিচার বিক্রি করে বাংলাদেশে, তারা তো কখনোই চাইবে না যে বাংলাদেশে গ্যাস দিয়া বিদ্যুৎ চলুক, বিকজ তাদের ফার্নিচার, তাহলে কে কিনবে ডিজেল? কে কিনবে? এই যে ভিসার সাইকেল স্যার আপনারা বিভিন্নভাবে করেন। আমার কথা হচ্ছে আমার 12 বছরের স্টক আছে। আমার ইমার্জেন্সি আমি 2 বছর, আমি তো প্রধানমন্ত্রীকে আপনার মাধ্যমে বলবো, আমি রাজশাহী সাহেবের মাধ্যমে প্রধানমন্ত্রী বলবো যে আপনি ইমিডিয়েটলি
আমরা এখানে বিরতি নেব। 2 ট্রিলিয়ন গ্যাস আমরা এখানে বিরতি নেব, তবে একটা প্রশ্ন রেখে যাই। আপনি যেটা বুঝতে পারছেন, তাহলে সরকারের যে বিদ্যুৎ উৎপাদন যন্ত্র অথবা জ্বালানি মন্ত্রণালয় সেটা বুঝতে পারছে না। এখানেও কি থাকস মানে চূড়া সব ধান্দাবাজ পারবে না কেন? দে আর মোর ক্লেভার, দে আর মোর নলেজেবল দেন মি। আমি নলেজ তো তাদের কাছ থেকে পাচ্ছি, আমি নলেজ তো আমি একবার বলছি না, এই নলেজটা আমি তাদের কাছে পাচ্ছি। আমি রাশিদের মাধ্যমে বলবো আমরা এই বলেন পর্যায়ে একটা গ্যাস বিরতি নেই। আমদানি না করে 1.3 ট্রিলিয়ন গ্যাস ইউজ করো। আমরা এই 12 পর্যায়ে- বছরের স্টকটাকে 8 বছরে নিয়ে আসো, গ্যাসের প্রবলেম উইদিন উইকস। আমরা এই পর্যায়ে একটা বিরতি নেই। আমাদের আসলে বিরতির মধ্যে আমরা বিজ্ঞাপন দেখব, বিজ্ঞাপনের মাধ্যমে আমরা কিছু তথ্য সংগ্রহ করব পণ্যের ব্যাপারে। পুষ্টি নিবেদিত চলমান দেখতে থাকেন। বিরতি শেষ হলো, ফিরে এলাম পুষ্টি নিবেদিত চলমানের রাশেদ খান। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সবচেয়ে বেশি মেধাহীন যে একটি কাজ, সেটি হচ্ছে ব্যাটারি রিক্সা চালানো। যে কোনো ব্যক্তি একটা ব্যাটারি রিক্সা নিলে কোনো মেধা লাগে না, লাইসেন্স লাগে না, পারমিট লাগে না, কোনো কর দিতে হয় না, ট্যাক্স দিতে হয় না, গ্যারেজ লাগে না। শুধু বিদ্যুতের কানেকশন একটা দিয়ে রাত্রেবেলা বিল ছাড়া চার্জ করে ব্যাটারি রিক্সা চালানো যায়। এবং বিদ্যুৎ মন্ত্রী বলছেন এবং যে রাত 12টার পরেও এখন পিক আওয়ার 18,000 মেগাওয়াট চাহিদা থাকে সারা রাতে, কেননা সারা বাংলাদেশে নাকি লক্ষ লক্ষ ব্যাটারি রিক্সা আছে, তারা সব চার্জ করতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে কর দিব আমরা, বিদ্যুতের বাড়তি বিল দেবো আমরা, ভুতুরে বিলের দায় নিব আমরা, আর বিদ্যুৎ খরচ করবে ব্যাটারি রিক্সাওয়ালারা। আর এটাই কি আসলে মানে জ্বালানির সংকটের একটা বড় কারণ না? দেখেন, আজকে আমাদের মাননীয় বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী যে বিষয়টা উত্থাপন করেছে, এটি বাস্তব। এই যে সেটা বন্ধ ঢাকা- করছেন না কেন আপনারা? আসবো, এই যে ঢাকা শহরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেভাবে এই ইজি বাইক বা ব্যাটারি চালিত রিক্সা যেভাবে ঢুকে পড়লো, এটা আসলে আওয়ামী লীগের সময়েও আমি দেখি নাই। এখন যে বাস্তবতা দাঁড়িয়েছে, এই রিক্সা চালকদেরকে আপনি যে বের করবেন, বের করলে জামাত ইসলাম তাদের পাশে দাঁড়ায় এবং তাদেরকে নিয়ে আন্দোলন করে। সারা দেশে যদি প্রায় আমার কাছে মনে হয় যে কোটির অধিক এরকম রিক্সা চালক রয়েছে সারা 40 দেশে। লক্ষ বলা হয়েছে। সেটা আমি পরিসংখ্যানটা সঠিক বলতে পারবো না, বাট আমার কাছে মনে হয় যে হ্যাঁ, কোটি খানেকের কাছাকাছি হলেও হতে পারে ব্যাটারি রিক্সা সব মিলে। তো তার মানে এই ইজি যে বাইক আছে, জুলাই বিপ্লবের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কি ব্যাটারি রিক্সাওয়ালারা? না, ওই যে আপনি বললেন- ভাই আপনাকে একটু ইন্টারাপ্ট করি ভাই। আপনারা কতগুলো জিনিস সরকারের কতগুলো মানে ওই মন্ত্রীদের কত ধাপ্পান্তে পড়ে গেছেন। প্রথম কথা হচ্ছে ও মিথ্যা কথা বলেছে। সারা বাংলাদেশে সন্ধ্যার পরে কোনো বিদ্যুৎ থাকে না। 18,000 প্রশ্ন ওঠে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। ও বাট আসলে না, চাহিদা থাকে 18,000 আমি চাহিদা কি? সে বিদ্যুৎ দিচ্ছে না। আর 2 নম্বর, বিদ্যুৎ এই দিবে যে- কেমনে? চাহিদা বেড়ে শুনেন, গেলে বিদ্যুৎ না না উৎপাদন সে করবে কেমনে? বিদ্যুৎ দিতে তো বুঝতাম, চাহিদা থাকে না, 1 নম্বর। 2 নম্বর, এই যে সে বিদ্যুৎ দিতে পারছে না, এই প্রবলেমটা সলভ করা যায় উইদিন 6 মান্থ। আমরা বারবার বলতেছি আপনি সোলার বিদ্যুৎটা ইজি করে দেন, পারমিশন করে দেন। এরা রিক্সাওয়ালারা রিক্সাওয়ালা পিছনে লাগছেন, ব্যাটারি চালকের পিছনে লাগছেন। ওরা জীবিকা নির্বাহ করবে কেমনে, চলবে কেমনে? আজকে ওরা একটা রিক্সা দিয়ে চালাতে পারতেছে। আপনি যে কোনো মূল্যে যা কিছু করা যাবে। তাহলে আপনি ধরেন- শেষ করি। ধরেন তাহলে আমি এখন তাহলে আপনি আমি এখন বিকল্প- চলবো কেমনে, এই তাহলে জন্য আপনি- চিন্তাই কেন? করতে পারবো। তাহলে আপনি বিকল্প বিদ্যুৎ দিচ্ছেন না কেন? আপনি কেন যে আপনি রাশেদ খান, সোলার আপনার দিচ্ছেন না কাছে কেন? আসি। আপনি আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, রাশেদ খানের কাছে আপনি যাই। বিদ্যুৎ মন্ত্রণালয় আপনি এবং রিনিউয়েবল এনার্জি এবং বিপিডিপি আজকে 5 বছরে 1 কিলোওয়াট বিদ্যুতের পারমিশন দেয় নাই। তাহলে এদেরকে ধরেন না কেন? আজকে Permission একটা করে সেজন্য টেন্ডার তারা বিল বাতিল ছাড়া করতেছে। চার্জ করবে? কি? বিল ছাড়া ব্যাটারি না চার্জ না, দিবে? বিল তো বিদ্যুৎ থেকে সে তো বলেন না আমি আচ্ছা, বিল ছাড়া করবো। এক্ষেত্রে- আপনাকে দেন তো বিদ্যুৎ বিদ্যুৎ তো দেন, চুরি বিল দেন। করছে, বিদ্যুৎ আপনি তো বিল চুরি দেন, করছে, বিদ্যুৎ দেন। চুরি তো বিল তো করছে, দিচ্ছে না। চুরি তো করেছে বিদ্যুতের লোকেরা, চুরি তো ওরা করতেছে না। ওরা কানেকশনটা পাইলো কোথায়? আচ্ছা, আমি একটু শেষ করি। কাজে গ্রামে গঞ্জে সব এই না কেন বলছি আমরা এটা ভুল দিকে যাচ্ছি। আমাদের জাতীয় নেতৃত্ব এখানে বসে আছি, আমরা জাতীয়ভাবে কথা আমরা বলবেন। দেশের ওদের দেশের আপনার গার্মেন্টসের চেয়ে বড় কর্মসংস্থানকারী হবে হচ্ছে এখন ব্যাটারি রিক্সা। সমস্যা কোথায়? ওরা তো বাংলাদেশের মানুষ। তুষার, আমি একটু শেষ আপনি করি। সরবরাহ করেন, আপনি তাকে তার প্রতি দায়িত্ব পালন করেন। সারা বাংলাদেশে এদেরকে বিদ্যুৎ দেন। মেজর আক্তার ভাই, আমি আমার বক্তব্য শেষ করতে জি, পারলে মানে জি, ভালো হতো, জি। আপনার উত্তর দিতে সহজ হতো। দেখেন, একসময় তো আমরা দেখেছি যে পায়ে রিক্সা, তো যারা আসলে পায়ে রিক্সা চালাতো এখন তারা ব্যাটারি রিক্সা চালায়। অর্থাৎ কর্মসংস্থানের যে কথা বলা হচ্ছে, এটা আসলে নতুনভাবে সৃষ্টি হয়েছে বা এটা নতুন একটা শিল্প হয়েছে, বিষয়টা এরকম না, আগেও এটি ছিল। এখন মূল বিষয়টা হলো যে তারা এখন ওই আগে পায়ে রিক্সা চালাইলে কিন্তু এই বিদ্যুৎ বা এটা হতো না, বিদ্যুৎ ব্যবহারের কোনো প্রয়োজন ছিল না। তবে বিষয়টা হলো যে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে আপনার চোরাই লাইনের মাধ্যমে এই চার্জগুলো দেওয়া হয় এবং এটা আপনি খোঁজ নেন, এর আগেও এরকম বিভিন্ন প্রতিবেদন এসেছে। অর্থাৎ এইটা কীভাবে বন্ধ করা যায় সেই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং এই যে এত ব্যাটারি চালিত রিক্সা আমরা দেখছি, বিশেষ করে ঢাকা শহরে, এটা তো ঝুঁকিপূর্ণ। এখন সরকার যে প্রবলেমটা ফেস করতেছে, এই যে রিক্সাটা বন্ধ করবে মেন রাস্তায়,
সেটি যখন করতে যায় এদেরকে নানানভাবে উস্কানি দেয় আমাদের অপোজিশনে যারা আছে তারা। দেখেন ফুটপাত থেকে ব্যবসায়ী মানে যারা হকার তাদেরকে সেখান থেকে উঠিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিল। তাছাড়া আপনার এই যে অবৈধভাবে দখল করে বস্তি বানানো সেটাও সরকার উদ্যোগ নিয়েছিল। ওই সময় দেখলাম জামাতের আমির নিজেই কিন্তু তারা এদের পাশে দাঁড়ালো। শেষমেশ কিন্তু ওই পরিকল্পনা যথাযথভাবে সফল হয়নি। অর্থাৎ ভাই সর্বশেষ যে কথা বলেছেন তার ওই কথা বলে শেষ করব যে বাংলাদেশে যারা বিরোধী দলে থাকে, শুধু বাংলাদেশে না পৃথিবীতে, তারা কিন্তু যদি সরকারকে সহযোগিতা না করে শান্তি থাকে না, শৃঙ্খলা থাকে না। যে কথা তিনি বললেন, উন্নয়নও হয় না, সমৃদ্ধি হয় না। যে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আপনারা ছাড়া আমরা না, আমরা ছাড়া আপনারা না। অর্থাৎ এই দেশকে এখন পুনর্গঠনে এগিয়ে নিতে হলে যদি এই দেশের অর্থনৈতিক মুক্তি দরকার হয় সেক্ষেত্রে সবাইকে একসাথে কাজ করতে হবে। কিন্তু অপোজিশনের এক ধরনের ধান্দাই রয়েছে যে তারা কখন আসলে বিএনপির পতন ঘটাবে আর কখন আসলে ক্ষমতায় যাবে। এই কারণে মূলত এই মুহূর্তে যত বিশৃঙ্খলা দেখছেন, যত ঝামেলা দেখছেন, এগুলোর দায় অবশ্যই অপোজিশনের আছে। ভাইয়া আমি আমি এখানে আপনাকে ভাইয়া প্রশ্ন করে আরেক মিনিট সময় দিতে পারবো, কারণ আপনি মাঝখানে কথা বলেছেন। প্রশ্ন করে বলছি, এই যে সমঝোতা বলছেন, ঐক্যের কথা বলছেন, আজকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে জাতীয় বিএনপি এগেস্টে জামাত ইসলাম এবং 11 দলীয় জোট। আপনি মেনে নেন, আপনি কেন মানতে পারতেছেন না? কেন রাষ্ট্রপতি নির্বাচনে আপনি সহযোগিতা করতে পারছেন না? আপনি সহযোগিতা করেন, আপনি বিরোধী দলকে দেন, দেখেন দেশের সমস্যার সমাধান হয়ে যায় কিনা। রাষ্ট্রপতি নির্বাচনে আপনি বিরোধী দলের মনোনীত প্রার্থীকে ভোট দেন। ডক্টর কর্নেল ওলি আহমেদ, হুইসেভার মেবি, তাকে আপনি দেন। না, কর্নেল ওলি আহমেদ তো রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ। আমি কিন্তু আপনার কথা বলেছি। রাষ্ট্রের ঝুঁকিপূর্ণ কেমন হবে? তার তো ক্ষমতাই নাই। আরে কথাটা মেধা প্রশ্ন ক্ষমতা এসে আছে বলি, কি নাই জামাত সেটা তো ইসলাম আপনারা এবং সর্বশেষ তরুণ- গণঅভ্যুত্থানের সময় এখানে দেখলেন। যদি আপনি না, কিন্তু সমঝোতা আমি চান, আপনাকে একটা প্রশ্ন যদি করব। আপনি গণঅভ্যুত্থানের সময় তো বিরোধী দলের দেখলেন। সহযোগিতা চান, জনাব আখতারুজ্জামান, এই বিরোধী দলের প্রশ্নের সহযোগিতা উত্তরটা চান, নিয়ে আমি সমঝোতা চান, এটা তাহলে শেষ আসেন। করব। সমঝোতা না, আসেন। জামাত জনাব- ইসলাম যদি আপনাকে নমিনেশন দিত, কারণ আপনার অহংকার নাই, আপনি মানুষের সাথে মিশতে পারেন। আর কর্নেল ওলি আহমেদ না, যেখানে জনাব অহংকারী একজন আখতারুজ্জামান, ব্যক্তিত্ব। সুতরাং- আমি আপনার কাছে এই প্রশ্নটা শেষ করি। এই যে কর্নেল ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত ওলি আহমেদ বীর বিক্রম, তাকে যে আপনার দল এবং ঐক্য এনসিপি সহ যে 11 দলীয় ঐক্য তারা যে নমিনেশন দিয়েছেন, আপনারা কি প্রকৃত অর্থে আপনাদের এই পুরা জোটের সবচেয়ে যোগ্য ব্যক্তিকেই রাষ্ট্রপতি হিসেবে দিয়েছেন নাকি একটা কোটায় না তাকে না, আমরা দিয়েছেন? তো শুনেন, এটা তো করলাম না, আমরা যোগ্য বলে দিয়েছি। কিন্তু সবচেয়ে এখন যোগ্য। প্রশ্ন হচ্ছে সবচেয়ে যোগ্য বলে কোনো কথা নাই। এরা সবই যোগ্য লোক আছে, তার মধ্যে একজন তাহলে দিয়েছে। দুই একজনের কথা কি তার বলতে মধ্যে- পারেন যে উনি না হলে উনি হতে পারতেন? আমি তো একজনের কথা তো বলেছি। অনেক কথা বলছি, আমি তো মেজর একটা- আখতারের কথা বলেন বলেছি। না, একটা বলেন না। আমি যেখানে আমি তো জামাত ইসলামের ইয়ে না। তুষার হইতে পারতেন। না, আমি তো জামাত ইসলামের তুষার প্রার্থী হইতে না। পারতেন। আমাদের সেটা প্রশ্ন হচ্ছে আমরা ডাক্তার শফিকুর রহমান হতে না, পারতেন। আমরা যখন দিয়েছি তখন তো সরকারি দল আগে আসতে পারতো, বলতো ঠিক আছে আমরা বিরোধী দলকে দিব, আপনারা একটা পরিবর্তন মানে করুন। সবাই তো মনে করেছে না না, যে একটা ঠিক আছে, কোটায় তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আপনার কথায় না, যুক্তি। তাকে ওই কারণ ওরা কথা দিয়ে সবাই আনা জানে। হয়েছিল। না, না, ভাই, আমি যতটুকু জানি তাকে বলা হয়েছিল আপনি যদি আমাদের সাথে আসেন আমরা ক্ষমতায় গেলে আপনাকে রাষ্ট্রপতি বানাবো। এই এবং জন্য যেহেতু নির্বাচনে দাঁড় করিয়ে এক্স্যাক্টলি দিয়েছে। আচ্ছা, যেহেতু ঠিক আছে। ক্ষমতায় যেতে পারে না, সুতরাং তাকে ছায়া রাষ্ট্রপতি তাহলে বানাচ্ছে। জামাত তো পরাজয় দায়িত্ব- তিনি নিশ্চিত বাংলাদেশের জেনেও- ছায়া রাষ্ট্রপতি হিসেবে তাহলে পরিচালনা পরাজয় কাজ নিশ্চিত করছেন। জেনেও তাকে দিয়ে সামাত্য দিয়েছে। সে দায়িত্ব ঠিক পালন আছে, করেছে। উনি একজন- এখন যদি সরকার যদি এটাকে আগে বলতো আসলে সমঝোতার মাধ্যমে করি, ধন্যবাদ। তাহলে না, সম্ভব তবে হতো। তুষার ভাই, ধন্যবাদ, আমার আজকে সর্বশেষ আসিফ লাইনটা যদি শোনেন, এটা কিন্তু এক ভালো লাইনই বলা যাবে। যে এক লাইনে এটা কিন্তু ভালো যে এখন বর্তমানে বিএনপি সরকার রয়েছে এবং ছায়া সরকার কিন্তু জামাত ইসলাম। ছায়া সরকারের প্রধানমন্ত্রী কিন্তু ডাক্তার শফিকুর রহমান, আমাদের ছায়া রাষ্ট্রপতি ছিল না। সুতরাং এই যে ছায়া রাষ্ট্রপতি কর্নেল ওলি আহমেদ হতে যাচ্ছেন, তিনি পাশ করেন বা ফেল করেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু তিনি কিন্তু আসলে ছায়া রাষ্ট্রপতি হিসেবে তিনি জাতিকে দিক নির্দেশনা দিতে পারবেন। এবং জামাত কিন্তু ওই যে ছায়া সরকারের যে ব্যবস্থা চালু করেছিল, এবং সরকার আছে, সরকার প্রধান আছে, ছায়া রাষ্ট্রপতি নাই, সেটা কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা আমরা একটা নতুন তথ্য পেলাম যে ছায়া রাষ্ট্রপতি। আপাতত আমরা অনুষ্ঠান আজকের মতো বিরতি দেই। আমরা আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু শুক্রবার আমাদের অনুষ্ঠান থাকে না, আমাদের অনুষ্ঠান শনিবারও থাকে না, আমাদের অনুষ্ঠান হয় রবি থেকে বৃহস্পতি। অতএব শুক্র শনি ছুটি নেন, ছায়া রাষ্ট্রপতি হবেন কে এটা নিয়ে চিন্তা করতে থাকেন, এবং আমরা আশা করছি যে যোগ্য ব্যক্তি নির্বাচিত হবেন এবং যোগ্য ব্যক্তি আমাদের রাষ্ট্রপ্রধান হিসেবে আগামী সময়গুলিতে রাষ্ট্রকে নির্দেশনা দেবেন। আপাতত আমরা আজকের প্রশ্ন নিবেদিত চলমান এখানে শেষ করি। আলোচকদের ধন্যবাদ জানাই, তারা মন খুলে কথা বলেছেন এবং আপনারাও দেখেছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।